ক্লাস 11 এর সিলেবাসে আজকে ইউনিট 7 এর দ্বিতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে উদস্থিতিবিদ্যা বা হাইড্রোস্ট্যাটিক্স, স্থির প্রবাহী। সেই সম্পর্কে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করব, শিখব। যেমন ধরো ঘনত্ব কি, আপেক্ষিক গুরুত্ব কি। তো তোমরা আশা করি স্থিতিস্থাপকতা পড়ে ফেলেছো এবং সেখান থেকে অঙ্কগুলো ভালো করে দেখে নিয়েছো। তো সবাই ভালো করে পড়াশোনা করো। আজকে আমরা আর2 সিলেবাসে এগিয়ে যাচ্ছি, আমরা আস্তে আস্তে সিলেবাসটাকে এগোচ্ছি। তো এটা খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমাদের শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য নয়, জেইই মেন এবং নিটের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সূত্রগুলো খুব ভালো করে শিখতে হবে। এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, ছোটবেলায় তোমরা পড়েছিলে আর্কিমিডিসের নীতি, এখানে আরও ডিটেলসে পড়বো। প্লবতা, প্লবতা কেন্দ্র, তারপরে পাস্কালের সূত্র, এগুলো আমরা দেখব। তো তরলের চাপ, তরলের ঘাত, প্রবাহী। আচ্ছা, প্রথম যেটা আমরা পড়বো, শুরু করে দিই। তো আমি লিখে রেখেছি হেডিং হাইড্রোস্ট্যাটিক্স, উদস্থিতিবিদ্যা, ক্লাস 11 এর আজকে ইউনিট 7 এর সেকেন্ড চ্যাপ্টার। ওকে, তো ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের প্রবাহী। প্রবাহী কি জিনিস নামেই বুঝতে পারছি, বা ফ্লুইড। FLUID, প্রবাহী বা ফ্লুইড মানে যা ফ্লো করতে পারে, যা গতিশীল হতে পারে, যারা ফ্লো করতে পারে। যেমন কাদের বলা হয়, এতদিন আমরা মেকানিক্স পড়েছি এবং স্থিতিগতি পড়েছি। কঠিন বস্তুর ক্ষেত্রে কোনো একটা ব্লককে বল প্রয়োগ করা হলো, কি হবে, ত্বরণ কত, মন্দন কত, ঠিক আছে। তো আমরা এবার এখানে বল প্রয়োগ করলে দেখবো বলটা কিভাবে কাজ করবে। আমরা এখানে প্রবাহীর সাম্যাবস্থা নিয়ে পড়ছি, ইকুইলিব্রিয়াম, বা আমাদের যেটা এখানে উদ্দেশ্য, প্রবাহী মানে যারা প্রবাহিত হতে পারে, যারা প্রবাহিত হতে পারে তাদের বলি আমরা যারা ফ্লো করতে পারে। তো যাই হোক, এটা আমি শুরুই করে দিলাম। তো আমি বলেছিলাম স্থিতিস্থাপকতা থেকে একটা অঙ্কের ভিডিও বানাবো, একটু আগে এটা এগিয়ে নিই, তারপরে তোমাদের অঙ্কের ভিডিওটা আমি করে দেবো, নিশ্চয়ই করে দেবো। তো যাই হোক, তোমাদের কথা দিয়েছি যখন, নিশ্চয়ই সেটা রাখবো। তো যারা প্রবাহিত হতে পারে, কারা পারে? কঠিন পদার্থ প্রবাহিত হতে পারে না, কারা পারে? তরল আর গ্যাস। তো তরল আর গ্যাসকে বলা হয় প্রবাহী, যারা ফ্লো করতে পারে। কিন্তু আমরা এই চ্যাপ্টারের নাম কি দিয়েছি? হাইড্রোস্ট্যাটিক্স, স্থিতিবিদ্যা। তার মানে এখানে তরল বা গ্যাসের আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে প্রবাহীর, এই যে প্রবাহী তাদের আমরা পড়বো সাম্যাবস্থা। সাম্যাবস্থায় কি কি ঘটনা ঘটে সেগুলো আমরা দেখবো। এখানে কোনো প্রবাহী ফ্লো করবে না, এটা স্ট্যাটিক্স বলছি। ডাইনামিক্সটার পরে পড়বো, সান্দ্রতা, প্রবাহী গতিশীল হলে পৃষ্ঠটান, সেগুলো হচ্ছে গতিশীল প্রবাহের ক্ষেত্রে। তো এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে আমাদের স্থির প্রবাহী, প্রবাহী সাম্যাবস্থা বা স্থির প্রবাহী। এখানে মনে রাখতে হবে যে বলটা তরল বা প্রবাহী কোনো তলের উপর লম্বভাবে বল প্রয়োগ করে। আর 2 নম্বর হচ্ছে প্রবাহী কোনো আবদ্ধ স্থানে থাকলে, যেটা মেইনলি পাস্কালের সূত্র, এই দুটোই এখানে মেইন জায়গা। বলটা লম্বভাবে কাজ করবে, প্রযুক্ত বলটা লম্বভাবে তলের সাথে। আর 2 নম্বর হচ্ছে আবদ্ধ প্রবাহীর ক্ষেত্রে যে চাপ, সেটা কনস্ট্যান্ট। এই দুটো আমাদের মাথায় রেখে এগোতে হবে। তো প্রথম আমাদের যেটা টপিক, সিলেবাস অন্তর্ভুক্ত টপিক, সেটা হচ্ছে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব, ডেনসিটি অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, তো ফার্স্ট আমরা পড়ে নিই ডেনসিটি। আমরা সবাই জানি, ছোট থেকে পড়ে আসছি, ছোট থেকে মুখস্থ করেছি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন পড়ে এসেছি, তাই না? তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, ছোট থেকে পড়ছি। আর কত বছর পড়বো, কিন্তু এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, m by v, that is d or rho, d লিখি। ডেনসিটি ইকুয়ালস টু মাস পার ইউনিট ভলিউম, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, একক আয়তনের ভর। তাহলে ডাইমেনশন যদি দেখি, ডাইমেনশনের ফর্মুলা m l⁻³ মাত্রিক সংকেত। তোমরা জানো এগুলো, আমি ধরে নেব। আর ইউনিট গ্রাম পার সিসি বা গ্রাম পার ইউনিট যদি বলি,
সিজিএস এ হচ্ছে গ্রাম পার সেমি কিউব ঘন সেমি, আর এসআই তে হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব। এগুলো আমরা জানি। আমরা এছাড়া অনেক কিছু ভালো ভালো জিনিস পড়বো, তোমরা দেখতে থাকো। তো বেসিক তাহলে প্রথম শিখলাম ঘনত্ব। ঘনত্বটা বুঝে গেলেন, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এটা ফান্ডামেন্টাল, তো আমাদের শিখতেই হতো। তো যাই হোক, তো এরপর চলে আসছে আপেক্ষিক গুরুত্ব। এটাও পড়েছো ক্লাস 7 মোস্ট প্রবাবলি, ক্লাস 7 এ পড়েছো, 9 এ পড়েছো। প্রবাহী উদস্থিতিবিদ্যা তোমরা কিন্তু পড়ে এসছো, কম বেশি পড়ে এসছো। তাও আমরা আবার পড়বো, ডিটেলসে পড়বো। এরপর হচ্ছে তাহলে ফার্স্ট টপিক আমরা পড়লাম ঘনত্ব মানে বস্তুর একক আয়তনের ভরকে, তাহলে তরলের ভর বাই তরলের আয়তন ইকুয়ালস টু ঘনত্ব। ইউনিটটা খেয়াল রাখতে হবে, ইউনিটটা খুব গুরুত্বপূর্ণ। তো এরপর চলে আসছে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, বা এটাকে বলে আপেক্ষিক ঘনত্ব। স্পেসিফিক গ্র্যাভিটি বা স্পেসিফিক ডেনসিটি, ওকে, এটাকে ডিনোট করা হবে এস দিয়ে। আপেক্ষিক তাপ যেমন এস, এটাও এস। কিন্তু দেখি ছবিটা ক্লিয়ার, ছবিটা আমাদের দেখে নিতে হবে। বাহ, ভালোই ছবি আসছে, একটু হালকা হয়ে গেছিল পেনটা। আপেক্ষিক গুরুত্ব মানে, আপেক্ষিক মানেই কোনো কিছুর সাপেক্ষে। ছোট থেকে শিখছি, ভেক্টরেও পড়েছি। আপেক্ষিক বেগ, একটা বেগের সাপেক্ষে অন্যজনের বেগ, তাই তো। আপেক্ষিক গতি, যে জিনিসটা আপেক্ষিক মানে কোনো কিছুর সাপেক্ষে। তো 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, আমরা সবাই জানি, আশা করি সবাই জানি, 1 গ্রাম পার সিজিএস। এসআইতে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তো 4 ডিগ্রি উষ্ণতায় জলের যে ঘনত্ব, তার সাপেক্ষে কোনো বস্তুর যে ঘনত্ব হবে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। কি বললাম? ডেফিনেশন কি? ডেফিনেশন কিছু হবে না, ডেফিনেশন এটাই, ফর্মুলা যেটা 4 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট আয়তন নির্দিষ্ট একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্ব দিয়েও লিখতে পারি, নির্দিষ্ট আয়তন জলের ভর বাই, বাই মানে উপরে থাকতো, বাই এটা, আর এখানে যতটা আয়তন সমায়তন আমরা এখানে কঠিন বা তরল নিয়ে কাজ করব, তাই কঠিন আর তরল বলছি, তরল আর গ্যাস নেই। তরল বা গ্যাসীয় পদার্থের উপর আমরা এখানে তরল বা গ্যাস সাপেক্ষে বলছি, যেহেতু উদস্থিতিবিদ্যা, তাই আমি এখানে আপেক্ষিক গুরুত্বটা তরল বা গ্যাসীয় পদার্থের ভর লিখলাম। তাই বলে কঠিন তরল গ্যাস সকল পদার্থেরই হতে পারে। তো সমায়তন পদার্থের ভর ভাববে। আমি তরল বা গ্যাস কেন লিখলাম, যেহেতু প্রবাহী করছি তাই এখানে তরল গ্যাস লিখেছি। তাই বলে এরকম ভাবার দরকার নেই যে কঠিনের ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা যায় না। মোমেরই আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করি, কপার সালফেট দ্রবণের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করি, পাথরের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করে সবকিছু করি। তো আমি এখানে তরল বা গ্যাস লিখলাম প্রবাহী নিয়ে পড়বো বলে, তাই বলে মনে রাখতে হবে এটা কঠিন তরল গ্যাস সবাইকারই হতে পারে। ওকে, তাহলে সমায়তন নির্দিষ্ট আয়তন পদার্থের ভর বাই সমায়তন 4 ডিগ্রি উষ্ণতায় জলের ভর। উষ্ণতায় 4 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট আয়তন জলের, এটা হলো সূত্র। তো যদি এই সমায়তনটাকে যদি বলতাম, এটা ধরো একক আয়তন জলের ভর, তার মানে এটাকে আরেকটা ভাবে লেখা যায়, পদার্থের, আমি এখানে কঠিন তরল গ্যাস লিখলাম না, পদার্থের ঘনত্ব, কোন পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটাই মনে রাখবো দ্বিতীয়টা, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। এই হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি বা স্পেসিফিক ডেনসিটি, আপেক্ষিক ঘনত্বের গাণিতিক রূপ। কোন বস্তুর ঘনত্ব 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বের সাপেক্ষে যত গুণ, সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। ক্লিয়ার?
পরিষ্কার জিনিস, খুব ইজি জিনিস। এর আগে তোমরা অনেক কিছু কঠিন পড়েছো, না বোঝার কিচ্ছু নেই, একদম জিনিস সহজ। যেমন বললাম লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সিসি, লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সিসি সিজিএসএ। জলের ঘনত্ব 1, তাহলে লোহার আপেক্ষিক গুরুত্ব কত? লোহার আপেক্ষিক গুরুত্ব তাহলে কি হলো, লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সিসি, উপরে বসালাম। 4 ডিগ্রিতে জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি বসিয়ে দিলাম, কেটে গেল, ইউনিট দুটো কেটে গেল, তাহলে কত হলো? 7.8। তাহলে আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো একক হয় না, মাত্রা হয় না, এটা একটা এককবিহীন ভৌত রাশি। ওকে, তাহলে এই হলো গিয়ে আপেক্ষিক গুরুত্বের ব্যাপার, সূত্রটা আমাদের খেয়াল রাখবে। তো যাই হোক, আমার ডাস্টার গেল কোথায়? কালো ডাস্টার, কালি মুছে মুছে ডাস্টার আমার কালো হয়ে গেছে। এটা একটা সাদা রঙের রুমাল ছিল, বোর্ডটা আবার কালো হয়ে যাবে। অসুবিধা নেই, আবার পরিষ্কার করে নেব। তো তাহলে আপেক্ষিক গুরুত্ব একটা একক বিহীন ভৌত রাশি। তো ঘটনা হলো, আমরা যখন প্র্যাকটিক্যাল করি, ল্যাবে যখন প্র্যাকটিক্যাল করি, তোমরা করতে পারবে কিনা জানি না, ক্লাস 11 করবে, যখন সময় পাবে, সুযোগ পাবে, করবে। তো তখন দেখো এখানে বলছি কি, তাহলে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। তো এটা কি সম্ভব? পরীক্ষাগারে যখন প্র্যাকটিক্যাল করব, একটা বস্তুকে জলের মধ্যে জলের সাপেক্ষে মাপছি, তো 4 ডিগ্রি উষ্ণতায় জল পাবো? কখনোই পাবো না। পরীক্ষাগার দেখা গেল আমাদের কোন একটা নির্দিষ্ট দিনের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রিতে কিন্তু নিশ্চয়ই জলের ঘনত্ব 4 ডিগ্রি ঘনত্বের সমান নয়, তাহলে 30 ডিগ্রি জলের সাপেক্ষে আমরা প্র্যাকটিক্যালটা করছি। এই কারণে, তাহলে কারণটা কি, পরীক্ষা করার সময় 4 ডিগ্রি জলের সাপেক্ষে কখনোই করা হয় না, অন্য কোনো টেম্পারেচার রেসপেক্টে করা হয়। 30 ডিগ্রি হোক, 20 ডিগ্রি হোক, 15 ডিগ্রি হোক, যাই হোক 4 ডিগ্রিটা পাওয়া দুষ্কর ব্যাপার, কঠিন ব্যাপার। তো সেই কারণে আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের সময় পরীক্ষাগারে উষ্ণতার সংশোধন করা হয়। কি করা হয়? টেম্পারেচার কারেকশন, এটা রিকোয়ার্ড। যখন আমরা ক্যালকুলেট করব স্পেসিফিক ডেন্সিটি অফ এনি অবজেক্ট, এটা মাস্ট, তা কি করতে হবে? টেম্পারেচার কারেকশন অর উষ্ণতা সংশোধন করতে হবে। তো কেন করতে হবে? আমরা যখন প্র্যাকটিক্যাল করব পরীক্ষাগারে কখনোই 4 ডিগ্রি উষ্ণতার জল পাবো না। কথাগুলো লিখে নেবে, আমি সব কথা লিখবো না, তোমরা লিখে নেবে। এই কারণে উষ্ণতা সংশোধন কি করে করা হয়? সূত্র, উষ্ণতা সংশোধন, টেম্পারেচার কারেকশন। দেখো পরীক্ষাগারে নির্ণীত আপেক্ষিক গুরুত্ব, কোন পদার্থের আপেক্ষিক গুরুত্ব মাপলাম, সমান ধরে নিচ্ছি এস এক্সপেরিমেন্টাল EXPT, এটা পরীক্ষালব্ধ মান। তাহলে এখন আমরা পেয়েছি এস, পেয়েছি, পুরো কথা লিখবো না। ডি পদার্থের ঘনত্ব ধরলাম ডি, আর 4 ডিগ্রি জলের ঘনত্বকে ডিনোট করব DW, বারবার পুরো কথা লিখতে পারবো না। তাহলে D বাই DW, তাহলে S ইকুয়াল টু আমরা পেয়েছি D বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি উষ্ণতায় DW, মানে জলের ঘনত্ব। ওকে, জলের ঘনত্বকে DW দিয়ে লিখেছি। তো এটাকে আমি লিখছি, দেখো D বাই পরীক্ষাগারের উষ্ণতা বললাম, যখন পরীক্ষাটা করছি, প্র্যাকটিক্যাল করছি, তখন বললাম T ডিগ্রি উষ্ণতা, 4 ডিগ্রি নয় T ডিগ্রি। তাহলে এটাকে কি করলাম? D বাই T ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব দিয়ে এটা কোণাকুণি গুণ করলাম।
ডি অফ ওয়াটার। দেখো লিখতে পারি টি ডিগ্রি সেলসিয়াস দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি কোনাকুনি। ক্লিয়ার? তাহলে দেখো ফার্স্ট পার্ট যেটা পেয়েছি সেটা কি পেয়েছি, বস্তুর ঘনত্ব বাই টি ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। এটাই তো আমরা পরীক্ষাগারে করেছি। তাহলে এটাকে আমরা লিখতে পারছি এটা কার সাপেক্ষে, টি ডিগ্রির উষ্ণতায় জলের সাপেক্ষে বস্তুর ঘনত্ব। তার মানে বের হলো পরীক্ষাগারে, মানে হচ্ছে ডি সরি এস এক্সপেরিমেন্টাল ইনটু 4 ডিগ্রি উষ্ণতায় জলের সাপেক্ষে, 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বের সাপেক্ষে টি ডিগ্রিতে জলের ঘনত্ব, মানে ইনটু টি ডিগ্রি সিতে 4 ডিগ্রির সাপেক্ষে কোনো কিছুর যে ঘনত্ব সেটাই তার আপেক্ষিক গুরুত্ব। এটা কত ডিগ্রিতে বসিয়েছি, টি ডিগ্রি। টি ডিগ্রি সিতে জলের আপেক্ষিক গুরুত্ব। ওকে, তাহলে অরিজিনাল ভ্যালু বার করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, অরিজিনাল ভ্যালুটা বার করতে গেলে এক্সপেরিমেন্টাল ভ্যালুকে আমার পরীক্ষাগারের যে উষ্ণতা সেই উষ্ণতায় জলের যে আপেক্ষিক গুরুত্ব সেইটা দিয়ে গুণ করে দিতে হবে। এটা এই মানটা কোথা থেকে পাবো, প্রশ্ন হতে পারে। টি ডিগ্রিতে জলের আপেক্ষিক গুরুত্ব কোথায় পাওয়া যায়? তো প্র্যাকটিক্যাল করার সময় আমাদের একটা করে প্র্যাকটিক্যালের বই দেয়। তো প্র্যাকটিক্যাল বইয়ের পেছনে বিভিন্ন তালিকা থাকে, যেমন বললো বিভিন্ন পদার্থের ঘনত্ব কত, বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপের মান কত। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল করতে গেলে কাজে লাগে, তথ্য। এগুলোকে মুখস্থ করবে না, লেখা থাকবে। পরীক্ষা করার সময় ধর যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তখন স্যারকে জিজ্ঞেস করবে, স্যার আজকে রুম টেম্পারেচার আমরা ব্যারোমিটার থেকে মেপে নিলাম, দেখে নিলাম রুম টেম্পারেচার কত। তো সেখান থেকে দেখে নিয়ে বললাম, স্যার আজকে 27 ডিগ্রি, এই উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব কত। স্যার বই থেকে ডেটাটা তোমাদের দিয়ে দেবে, কিংবা বলবে স্যার বলে বই থেকে দেখে নাও। ওকে, তো এটা কিন্তু সাপ্লাই হবে, এটা সাপ্লাইড ভ্যালু। তো এইটা আমরা এক্সপেরিমেন্টালি বার করবো। পরীক্ষাগারে বেরোলো, ধরো কিছু একটা ভ্যালু বেরোলো, তাহলে অরিজিনাল ভ্যালু পেতে গেলে, কারেকশন করতে গেলে কি করতে হবে, ওই উত্তরের সাথে যে উত্তরটা আমরা পরীক্ষাগারে ক্যালকুলেট করে পেয়েছি, মোমের আপেক্ষিক গুরুত্ব, পাথরের আপেক্ষিক গুরুত্ব বার করলাম, সেটাকে সঠিক উত্তর নির্ণয়ের জন্য, উষ্ণতা সংশোধন করার জন্য কি করতে হবে, পরীক্ষাগারের উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব কত সেই মানটা দিয়ে গুণ করে দিলে আমার প্রকৃত মান পাওয়া যাবে। এই এসটাই হচ্ছে, এটা এই পরীক্ষাগারের মান, এটা হচ্ছে প্রকৃত মান। ট্রু ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাকে রুম টেম্পারেচারে আপেক্ষিক গুরুত্ব কত সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, এটাই হচ্ছে উপায়। ঠিক আছে, তো আপেক্ষিক গুরুত্ব আমরা শিখলাম, একটা মাত্রাহীন ভৌত রাশি। এবার দুটো কথা স্টার্ট। সিজিএস পদ্ধতিতে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। বস্তুর ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব। সিজিএস এ, কারণ সিজিএস এ 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব কত, 1 গ্রাম পার সিসি। তাহলে আমরা যখন দেখলাম উদাহরণটা 7.8 গ্রাম পার সিসি লোহার ঘনত্ব, তাহলে ওটাতে কত আপেক্ষিক গুরুত্বটা কত হলো, 1 দিয়ে ভাগ করলাম। তাহলে ওখানে কিন্তু সিজিএস এ যদি বলে কোন একটা বস্তুর আপেক্ষিক গুরুত্ব এত, তার মানে তার ঘনত্ব অত গ্রাম পার সিসি। কোন একটা বস্তুর আপেক্ষিক গুরুত্ব এক্স, তাহলে সিজিএস পদ্ধতি ওই বস্তুর ঘনত্ব কত, এক্স গ্রাম পার সিসি। ওকে, মনে রাখবেন আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো একক দেওয়া থাকবে না। আর এসআইতে, এসআই পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব সমান বস্তুর ঘনত্বকে, বস্তুর ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব এটাকে গুণ করতে হবে গুণ 1000, কারণ 4 ডিগ্রিতে জলের ঘনত্ব 1000 গ্রাম কিলোগ্রাম পার মিটার কিউব।
কারণটা কি, 4 ডিগ্রিতে জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। 4 ডিগ্রি সিতে জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। সেই কারণে আমরা কি করব, এসআইতে বস্তুর ঘনত্ব বার করতে গেলে বা বস্তুর ঘনত্ব থেকে আপেক্ষিক গুরুত্ব বার করতে গেলে বস্তুর ঘনত্বকে 1000 দিয়ে ভাগ করো, কিংবা বস্তুর ঘনত্ব বার করতে গেলে আপেক্ষিক গুরুত্বকে 1000 দিয়ে গুণ করো। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা দুটো জিনিস শিখে নিলাম, আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব কী জিনিস এবং তার উষ্ণতা সংশোধন কি করে করা হয় আপেক্ষিক গুরুত্ব, এবং ঘনত্বের সঙ্গে মিল কোথায় অমিল কোথায়, কখন সমান হবে কখন আলাদা হবে, সিজিএস এ সমান হবে এসআইতে আলাদা হবে, এসআইতে সম্পর্ক দুটো কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এটা আমাদের ফর নিউমেরিক্যাল প্রবলেম, এটা কিন্তু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এটার জন্য আমাদের দরকার উষ্ণতা সংশোধন, যদি কোনো অঙ্ক দেয় তাহলে এটা দিয়ে করব, আর আপেক্ষিক গুরুত্বের সূত্র আমি তোমাদের লিখে দিয়েছি। এরপর আমরা নেক্সট টপিকে চলে যাব। এরপরে আমরা পড়ব চাপ এবং ঘাত, খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক চাপ এবং ঘাত। তো আমরা একটু সময় নিচ্ছি এটা পরিষ্কার করে নেওয়ার জন্য, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। একটু সময়, যাই হোক মুছে নিলাম। তো এরপর আমরা পড়ব তরলের চাপ ও ঘাত। চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে লম্বভাবে যতটা বল কাজ করে সেটাই হলো চাপ, তাই তো। তো চাপ যদি তাই হয় তাহলে তরলের ক্ষেত্রে কি হবে, কোন একটা ধরো পাত্রে কিছু পরিমাণ তরল আছে, তো তরলটা পাত্রে যদি কিছু পরিমাণ তরল থাকে তাহলে তরল তার সংলগ্ন যে তলগুলো আছে, কোথায় কোথায় তল, নিচে তল আছে, পার্শ্ব তল আছে, এই যে বিভিন্ন তলগুলো, তরল যতগুলো সংলগ্ন তল পাবে প্রত্যেকটা তলের উপর কিন্তু একটা চাপ প্রয়োগ করবে, পার্শ্ব চাপ, নিম্ন চাপ। সে ধরো তরলের ভেতর যদি কোনো একটা বস্তুকে ডুবিয়ে দেওয়া হয় তাহলে তার উপর ঊর্ধ্ব চাপ, যেখানে পারবে চাপ দেবে, তরল খুব চাপে থাকে সবসময়, চাপ দেওয়ার জন্য প্রস্তুত। তো সেটা হলো চাপ, একক ক্ষেত্রফলে কতখানি চাপ দেবে, তো সেটা আমরা দেখব। তো সেটা নির্ণয় করার জন্য আমরা এবার একটু লিখে নিই। চাপ মানে এমনি আমরা জানি বল বাই ক্ষেত্রফল, ফোর্স পার ইউনিট এরিয়া। কোন একটা তলের ওপর এটা তল, এখানে আমরা এফ বল প্রয়োগ করছি, এই তলটা যেটা আঁকলাম সেই তলটার ক্ষেত্রফল ধরলাম এ, কতখানি বল লম্বভাবে কাজ করছে, এফ পরিমাণ বল বাই এ। যদি তলটা এইভাবে থাকতো, যদি আমরা এইভাবে করতাম, এটা কোণ করে থিটা কোণ করে বল প্রয়োগ করছি এটার, তাহলে এক্ষেত্রে তলের লম্ব বরাবর বলের উপাংশ কত, এই বরাবর, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে আমাদের এফ সাইন থিটা, এফ সাইন থিটা, আর এদিকে হচ্ছে এফ কস থিটা। তাহলে বলটা লম্বভাবে কাজ করছে এটা, আর এইটা যদি তলটার আমরা ক্ষেত্রফল ধরে নিই, এটাকে ছোট করে একটু দেখাই, সেই ক্ষেত্রে লম্ব যে বলের উপাংশ সেটা হচ্ছে এফ সাইন থিটা বাই এ। যদি তলটা প্রযুক্ত বলটা লম্বভাবে কাজ না করে, সবসময় লম্বভাবে আমাদের নির্ণয় করতে হবে। তো যাই হোক, তরলের ক্ষেত্রে ধরো কোন একটা পাত্রে খুব আঁকতে গেলে প্যারালাক্স এরর হয়ে যায়, সাইড থেকে দেখলে বেঁকে যায় পাত্রগুলো, তো এটাকে আমরা এর ভেতরে কিছুটা তরল রেখে দিয়েছি।
সরলপূর্ণ করে দিই। ওকে, এটা তরলের মুক্ত পৃষ্ঠ। তরলের মুক্ত পৃষ্ঠ, তো বললাম এই বিন্দুতে চাপ কত। তরলের পৃষ্ঠ থেকে একটা গভীরতায়, বললাম এই যে বিন্দুটা ধরেছি, এটা হলো এইচ গভীরতায় আছে। এইচ গভীরতায় অবস্থিত কোন একটা বিন্দু, পি বিন্দু, সেই বিন্দুতে চাপ কত। তো ডেফিনেশনটা কি? তরলের চাপ কাকে বলে? তরলের ডেফিনেশনটাকে বলে নি, মধ্যস্থিত কোন বিন্দুকে ঘিরে, আগে ডেফিনেশন থেকে আমরা ক্যালকুলেশন আসবো, বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফল যুক্ত স্থানের উপর তরল লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই বলা হয় তরলের চাপ। তাহলে কি হলো? তরলের মধ্যস্থিত কোনো বিন্দুকে ঘিরে একটা যদি একক ক্ষেত্রফল নিই, সেই একক ক্ষেত্রে এখানে যে একটা এই বিন্দুতে বার করবো, তাহলে কি করতে হবে? বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফল একটা নিতে হবে, তার উপর কতখানি তরলটা বল প্রয়োগ করবে সেটাই হলো ওই বিন্দুতে তরলের চাপ। তো আমরা চাইছি এখানে একটা বিন্দু আছে, সাপোজ we have to calculate pressure at point P. P বিন্দুতে H গভীরতায় তরলের চাপ নির্ণয় করব। ওকে, তাহলে কি করতে হবে? ধরে একটা ক্ষেত্রফল কল্পনা করি, এই পি বিন্দুকে ঘিরে এখানে একটা ক্ষেত্রফল নিলাম। ওকে, এরকম একটা ক্ষেত্রফল নিলাম তল। তাহলে এই যে ক্ষেত্রফলটা আমরা নিলাম, কাল্পনিক তল, তরলের মধ্যে এই বরাবর একটা তল কল্পনা করলাম। এই তলের উপরে এই যে তরল স্তম্ভ, এখানে যে তরল মানে এইটাকে ঘিরে যে স্তম্ভ কল্পনা করতে পারে, তো স্তম্ভ নিতে পারে। সিলিন্ড্রিক্যাল পার্ট পাচ্ছে একটা চোঙের মতন অংশ, সেই চোঙটার মধ্যে যতখানি তরল আছে তার যে ওজন সেটাই হলো বল। এই যে চোঙের মতন আমরা পার্টটা পেলাম এখানে, এইচ, এই যে এরিয়াটা কল্পনা করেছি পি বিন্দু, এখানে একটা বিন্দু আছে সেটা পি বিন্দু, সেটাকে ঘিরে যে একটা ক্ষেত্রফল নিয়েছি কল্পনা করছি এ। এই চোঙের ভেতর যতখানি তরল আছে তার যে ওজন, এর যে এমজি, সেটাই এখানে বল প্রয়োগ করছে লম্বভাবে। এমজি সবসময় লম্বভাবে কাজ করে। ওকে, এমজি, তাহলে এমজিটাই বল। তাহলে কতখানি বল কাজ করছে? তাহলে প্রযুক্ত বল F সমান mg। তাহলে m টা কত? এর হাইট ধরেছি h, এরিয়াটা a, তাহলে ভলিউম হলো, আয়তন হলো ah, আয়তন হলো ah। আর এই যে তরল, এই তরলের ঘনত্ব ধরলাম d, d ঘনত্বের তরল পূর্ণ, তাহলে আয়তন হলো h, d গুণ করলে পেলাম ভর ইনটু g, তাহলে হলো ah dg। তাহলে চাপ কত হবে? চাপ মানে বল বাই ক্ষেত্রফল, f বাই a। একক a ক্ষেত্রফলে প্রযুক্ত বল এটা, তাহলে একক ক্ষেত্রফলে কত? একে কত? তাহলে a দিয়ে ভাগ, তাহলে a দিয়ে ভাগ করলে হলো h dg। তাহলে তরল স্তম্ভের জন্য
এই তরলের জন্য এখানে এই বিন্দুতে চাপ কত? দেখো এখানে তরলের যে চাপ বেরোলো সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করছে। একটা হচ্ছে এইচ গভীরতা, ঘনত্ব, জি। ছবিটা ক্লিয়ার? গুড। তাহলে এইচ ডি জি তিনটে বিষয় নির্ভর করছে, এইচ এর উপর, ডি এর উপর, জি এর উপর। তার মানে এইচ গভীরতায় যতগুলো পয়েন্ট কল্পনা করা যায়, অসংখ্য পয়েন্ট, এখানে এইচ গভীরতায় অসংখ্য পয়েন্ট পাওয়া যায়। তো এই তরল পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যেখানেই নামি না কেন সেটা এখানেও চাপ হবে এইচ ডিজি, এখানেও চাপ এইচ ডিজি, এখানেও চাপ এইচ ডিজি, প্রত্যেকটা জায়গায় চাপ এইচ ডিজি। ক্লিয়ার? তার মানে তরলের চাপ নির্ভর করে প্রধানত তরলের ঘনত্বের উপর। যদি ঘনত্ব না পাল্টায়, নির্দিষ্ট স্থানে অভিকর্ষতে ত্বরণ স্থির, তাহলে নির্ভর করবে শুধুমাত্র গভীরতার উপর। তাহলে প্রেসার অনলি ফাংশন ইজ দ্য ডেপথ আর গভীরতা, শুধুমাত্র গভীরতার উপরে নির্ভর করে। ওকে, তো একই গভীরতায় যদি যাই সকল বিন্দুতে চাপ সমান, কারণ যেহেতু প্রেসার মেইনলি ফাংশন অফ এইচ, সুতরাং তরল পৃষ্ঠ থেকে তরলের মুক্ত পৃষ্ঠ, মানে এটা হচ্ছে মুক্ত পৃষ্ঠ, তরলের মুক্ত পৃষ্ঠ থেকে একই গভীরতায় অবস্থিত সকল বিন্দুতে চাপ সমান। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা যদি তল কল্পনা করি সেখানে চাপটা সকল বিন্দুতে চাপ সমান, একটা নির্দিষ্ট গভীরতায়, সেটা সরু নল হোক মোটা নল হোক, তার আকারের উপর নির্ভর করে না, কারণ এরিয়া নেই। এরিয়ার উপর কিন্তু প্রেসার নির্ভর করে না, নির্ভর করে ডেপথের উপর, ডেনসিটির উপর এন্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির উপর, এইচ ডিজি অর এইচ রো জি যাই লেখো না কেন। এবার যদি এটা ধরে নিই বায়ুমণ্ডলের উপস্থিতি কাম্য করি, তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে কিন্তু একটা চাপ কাজ করছে, P0 ডিফাইন্ড অ্যাজ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ চাপ, যেটা 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। P0 এর মানটা কত? 76 ইনটু 13.6 ইনটু 980, এত ডাইন পার সেমি স্কয়ার। প্রমাণ চাপ 76 সেমি পারস্তম্ভের যে চাপ দেয় সেটাকে প্রমাণ চাপ বলে। তার মানে এইচ গভীরতায় যে পয়েন্টটা পেলাম তোমরা ঠিক করে লিখে নেবে, আমি এটা মুছে দিলাম। যদি বায়ুর চাপকে ধরে নিই, সাধারণ ক্ষেত্রে বায়ুর চাপকে যদি না ধরি তাহলে এইচ ডিজি, সুতরাং এইচ গভীরতায় মোট চাপ তাহলে এখানে একটা কাজ করছে দুটো জিনিস, একটা তরল স্তম্ভের চাপ, একটা বায়ুমণ্ডলের চাপ, দ্যাট ইজ দি মোট চাপকে যদি P বলি, P0 প্লাস এইচ ডিজি। তাহলে এইচ গভীরতায় মোট চাপ যদি বায়ুমণ্ডলের চাপকে ধরা হয় তাহলে সেখানে কিন্তু দুজন চাপ দিচ্ছে, বায়ুমণ্ডল দিচ্ছে, জলস্তম্ভ দিচ্ছে, রাইট? দুজন মিলে চাপ দিচ্ছে, প্রচুর চাপ। যদি বায়ুমণ্ডলের চাপকে না ধরি তাহলে আমাদের শুধুমাত্র এইচ ডিজি, তাহলে এটা জলস্তম্ভের চাপ, তরলের চাপ, বায়ুর চাপ, মোট হলো P0 প্লাস এইচ ডিজি। ওকে, এই হলো প্রেসার। চাপের একক ডাইন পার সেমি স্কয়ার, বল বাই ক্ষেত্রফল সেটা আমি আর বললাম না। একক সংক্রান্ত জায়গাটা তোমরা পড়ে নেবে, নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল, নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল, আর ডাইন পার সেমি স্কয়ার, এই দুটো আমরা একক সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার সিজিএস, আর নিউটন পার মিটার স্কয়ার পাস্কাল, পাস্কেল বলা হয়, এটা হলো এসআই। একটা কথা একটুখানি বলে দেওয়া দরকার, দেখো এটা থেকে যদি কনভার্ট করি, নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন, মিটার স্কয়ার মানে 10 টু দি পাওয়ার 4 সেমি স্কয়ার, তার মানে 10 ডাইন পার সেমি স্কয়ার। খুব ইম্পর্টেন্ট, অতএব
1 পাস্কেল ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কয়ার। তাহলে পাস্কেল 1 পাস্কেল সমান 10 ডাইন পার সেমি স্কয়ার। এটা সিজিএস এসআই এর মধ্যে সম্পর্ক, এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে তাই করে দিলাম। বললাম করাবো না কিন্তু করেই ফেললাম। তো যাই হোক তোমরা এটা দেখবে, পাস্কেল হলো এসআই একক, ডাইন পার সেমি স্কয়ার হচ্ছে সিজিএস একক চাপের। তো আমাদের খেয়াল রাখতে হবে একই গভীরতায় সকল বিন্দুতে চাপ সমান, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা। ওকে, তো এবার চলে আসি প্রবাহী ঘাত। চাপ নিয়ে তো অনেক চাপের কথা বললাম। চাপের মান এইচ ডিজি, অনলি ফাংশন অফ এইচ ফর নির্দিষ্ট কোন একটা ফর স্পেসিফিক টাইপ অফ লিকুইড অর ফ্লুইড। ডেনসিটি অনলি ফাংশন অফ এইচ, ডেপথের উপর নির্ভর করবে, অন্য কোনো কিছুর উপর নয়। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তরলের ক্ষেত্রে তরল বা গ্যাসের ঘনত্ব শুধুমাত্র নির্ভর করে গভীরতার উপর। প্রধানত তরল, আমরা তরল নিয়ে আলোচনা করছি, তরলের ঘনত্ব শুধুমাত্র নির্ভর করে গভীরতার উপর। কোন গভীরতায়? গভীরতা যদি একই হয়, একই গভীরতায় স্থির তরলের, স্ট্যাটিক ফ্লুইডের ক্ষেত্রে স্থির তরলের একই গভীরতায় সকল বিন্দুতে চাপ সমান হবে। ঘাত, ঘাত মানে হচ্ছে বল। ইউনিটটা ভালো করে দেখে নেবে, খুব কাজে লাগে। তো ঘাত মানে থ্রাস্ট, তরলের মধ্যস্থিত যে কোনো তলের ওপর তরল লম্বভাবে মোট যে পরিমাণ বল প্রয়োগ করে। তরলের মধ্যস্থিত যে কোনো তলের ওপর মোট একক ক্ষেত্রফলে যে বল সেটা ছিল চাপ। তরলের মধ্যস্থিত যে কোনো তলের ওপর তরল মোট যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাই হচ্ছে ওই তলের ঘাত। যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই বলা হয় ঘাত। তো একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বল, এটা বলেছে চাপ সমান চাপ মানে এইচ ডিজি। এবার যে কোনো ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল সেটাই হলো ঘাত। তাহলে ঘাত সমান হলো এ এইচ ডি। তো ঘাত ফর্মুলা কি? সুতরাং ঘাত সমান চাপ ইনটু ক্ষেত্র। ঘাত বার করতে গেলে আগে চাপ বার করতে হবে, তাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিতে হবে। কোন তলের উপর আমরা চাপ নির্ণয় করছি সেই তলের ক্ষেত্রফল দিয়ে আমাদের ঘাতটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ঘাতের থেকেই আমরা বলের ধারণা পাবো, প্লবতার ধারণা পাবো, সবকিছুর ধারণা ক্লিয়ার হবে। ওকে, একটু লাইটটা বেশি বেশি লাগছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স বা উদস্থৈতিক কূট। খুব ইন্টারেস্টিং জিনিস, বোঝার জিনিস ভালো করে। তো কেমন বিষয়টা? হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স বা উদস্থৈতিক কূট। কোনো পাত্রে কিছু পরিমাণ তরল থাকলে তার যে তলদেশে ঘাত সেটা নির্ভর করে দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে তার ঘাতের সূত্র কি পেয়েছি, ঘাত সমান পেয়েছি এ এইচ ডি জি। দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে এরিয়া, একটা হচ্ছে ডেপথ। নির্ভর করে না পাত্রের আকার
আকৃতির উপর নির্ভর করে না। তাহলে কি তরলপূর্ণ পাত্রে তলদেশে প্রযুক্ত ঘাত নির্ভর করে তরলের গভীরতা ও তলের বা তলদেশের ক্ষেত্রফলের উপর। এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে না? নির্ভর করে না হচ্ছে পাত্রের আকারের উপর নির্ভর করে, আকৃতির উপর বা আকারের উপর। তো কথাটা খুব অবাস্তব মনে হওয়ার জন্য কিন্তু বাস্তব এটাই হয়। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে প্যারাডক্স, হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স বা হাইড্রোস্ট্যাটিক্স বা উদস্থৈতিক কূট। তো দেখি আমরা যদি তিনটে পাত্র কল্পনা করি একই ক্ষেত্রফল বিশিষ্ট, একটা নিলাম এরকম দুটো পাত্র, তিনটে পাত্রের তলদেশের ক্ষেত্রফলটা সমান, মানে এইটা সমান, মানে এরিয়াটা টবের মতো। আর একটা নিলাম তিনটে পাত্র নিয়েছি যাদের তলদেশের ক্ষেত্রফলটা সমান। এবার তিনটে তরলেই একই গভীরতা পর্যন্ত তরল পূর্ণ করেছে। তো পাত্রে কি পরিমাণ তরল আছে তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে ক্ষেত্রফলের উপর। তিনটেরই হাইট h, এটা a, এটা b, এটা c। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যতটা ঘাত কাজ করছে, ঘাতকে আমি f দিয়ে লিখছি, f এর মানটা ইকুয়ালস টু পাত্রে যতটা তরল আছে তরলের ওজন। কারণ কি AH D, AH হলো আয়তন ইন্টু D মানে ঘনত্ব, তাহলে ভর ইন্টু ওজন। এক্ষেত্রে যে ঘাতটা সেটা একটু দেখি কেমন হবে। তো পাত্রের দেওয়ালে যতখানি লম্বা হয়ে বল প্রয়োগ করে তার একটা প্রতিক্রিয়া বল, তার দুটো উপাংশ, দিকে হলো হরাইজন্টাল কম্পোনেন্ট, দিকে ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য এক্ষেত্রে গ্রেটার দ্যান mg, ওজনটাকে আমি mg বলছি। আর এক্ষেত্রে f less than mg, মানে তিনটে ক্ষেত্রে। এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি পাত্রে যতখানি তরল আছে তার যে ওজন তার সঙ্গে ঘাতটা সমান। এটার ক্ষেত্রে ঘাতটা কমিয়ে দিচ্ছে। কে কমিয়ে দিচ্ছে? এখানে যে চাপ দিল লম্ব হবে তার প্রতিক্রিয়া, তার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা mg এর উল্টো দিকে, দ্যাট ইজ mg মাইনাস v, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ নর্মাল ফোর্স, সেটা কমিয়ে দিচ্ছে। এর ক্ষেত্রে mg ও নিচে, লম্ব বলের ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচের দিকে। তো আলটিমেটলি নির্ভর করবে কিসের ওপর? এরিয়াটা কতখানি আর হাইট কতখানি বা ডেপথ কতখানি উপরের মুক্ত তল থেকে তার উপর। তো এই কারণে এর ক্ষেত্রে ওজনের সমান, তার মানে তরলের পাত্রের আকৃতির উপর নির্ভর করছে না, আর তরলের পরিমাণের উপর নির্ভর করছে।
এই ঘটনাকেই বলা হচ্ছে, আপাত দৃষ্টিতে এটা আজগুবি মনে হওয়ার জন্য, কিন্তু বাস্তবে এটাই হয়। তাহলে এক্ষেত্রে কেন ওজনের থেকে ঘাতটা বেশি? কারণ এখানে ওজনের সাথে যোগ হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ নর্মাল ফোর্স। এক্ষেত্রে কোনো উপাংশ ব্যাপারটা থাকছে না, কারণ এইদিকে লম্ব বলটা এইদিকে কাজ করছে, তার দিকে উপাংশ নেই, তাহলে এমজির সমান। এক্ষেত্রে ভার্টিক্যাল কম্পোনেন্ট কাজ করছে উপরের দিকে, তাই ওই ক্ষেত্রে এমজির থেকে কম। কিন্তু প্রতি ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে দেখবো আসবে এ এইচ রো। তাহলে আকার আকৃতির উপর আর তরলের পরিমাণের উপর নির্ভর করছে না, তরলের গভীরতার উপর নির্ভর করে আর ক্ষেত্রফলের উপর নির্ভর করে। খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স বা উদস্থৈতিক খুঁটি। এটা ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন হিসেবে আসে, কিন্তু ফান্ডাটা ক্লিয়ার রাখতে হবে। কেন বেশি কম, কেন সমান, কেন বেশি। আশা করি বুঝতে পেরেছো, না বোঝার কিছু নেই। ছবিটা ভালো করে বুঝে, তো আরগুলো কি, আরগুলো আমি এখানে যেগুলো এঁকেছি সেটা হচ্ছে তলের সাথে যেগুলো এইদিকে যে চাপ দিচ্ছে 500 তাপ, তার প্রতিক্রিয়া হলো আর তার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচে, এর ক্ষেত্রে ভার্টিক্যাল কম্পোনেন্ট উপরে, এখানে কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই, তাই ওজনের সমান, তাই ওজনের কম, তাই ওজনের বেশি। ক্লিয়ার? এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা। এরপর আমরা চলে আসব 2 নম্বরের একটা প্রশ্ন। স্থির তরলের উপরিতল সর্বদা অনুভূমিক হয়। তরল যদি স্থির হয় তাহলে তার উপরিতলটা সবসময় অনুভূমিক হবে। স্থির তরলে, এটা একটা তরলের চাপের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য বলা চলে। স্থির তরলের উপরিতল সর্বদা অনুভূমিক। এটা আমাদের প্রমাণ করতে হবে। 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। তো আমরা ধরে নিচ্ছি একটা তরলপূর্ণ পাত্র, যাতে তরলটা স্থির কিন্তু উপরটা অনুভূমিক নয়। আমরা ধরে নিচ্ছি অনুভূমিক নয়, তো এটা তরলপূর্ণ কিন্তু অনুভূমিক নয়, এটা ধরে নিলাম। প্রথমে ভুল ধরে নিলাম, দিয়ে এই যে ভুলটা ধরেছি সেটা প্রমাণ করবো আমরা ভুল ধরেছি। তো এর তরলের মধ্যস্থিত একটা তল নিলাম, এখানে গভীরতায় দুটো বিন্দু নিলাম, একটা হলো পি বিন্দু, একটা কিউ বিন্দু। তো পি বিন্দুর গভীরতা এখান থেকে h1 আর কিউ বিন্দুর গভীরতা h2। তো তরল যদি স্থির হয়, আমরা প্রথমেই বললাম স্থির তরলের মধ্যস্থিত নির্দিষ্ট তলের উপর সকল বিন্দুতে চাপ সমান। তার মানে পি বিন্দুতেও চাপ যা হবে কিউ বিন্দুতেও চাপ তাই হবে। যেহেতু স্থির তরলের অভ্যন্তরে কোন তলের উপর সকল বিন্দুতে চাপ সমান, সুতরাং প্রেসার এট পি ইকুয়ালস টু প্রেসার এট কিউ। যেহেতু এটা স্থির তরল ধরে নিয়েছি, তরলটা স্থির আছে ধরে নিলাম, একটা গভীরতায় একটা তল কল্পনা করেছি, এটা একটা কাল্পনিক তল, এই তলের উপর দুটো বিন্দু পি আর কিউ, তাহলে কিউতেও চাপ যা হবে পিতেও চাপ তাই হবে। তাহলে পিতে চাপ কত, চাপের সূত্র কত, অতএব h1 dg সমান h2 dg। তাহলে দুটো যদি সমান হয় তাহলে দেখতেই পাচ্ছি অতএব h1 সমান h2। তার মানে তরল যখন স্থির থাকবে তখন উপরটা কখনোই এরকম ব্যাকাচুরো হতে পারবে না, সেটাকে সবসময় কেমন হতে হবে, তরলটাকে অনুভূমিক হতে হবে। অনুভূমিক হলে সবসময় একই গভীরতার ক্ষেত্রে এইচ গুলো সমান, মানে সব জায়গায় এইচ সমান, মানে হচ্ছে এটাকে প্লেন হতে হবে। এইখান থেকেই আমরা যুক্তিতে আসতে পারি স্থির তরলের উপরিতল সর্বদা অনুভূমিক হয়। ক্লিয়ার? ছবিটা স্পষ্ট আছে। আচ্ছা, এরপর দেখব তরলের মধ্যে অবস্থিত কোনো তলে
কোনো বস্তুর উপর গড় পার্শ্ব চাপ নির্ণয়, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্কের জন্য। গড় পার্শ্ব চাপ ও ঘাত খুব সহজ। তরলের মধ্যে ধরে নিই কোন একটা পাত্র, এর মধ্যে একটা বস্তুকে আমরা নিমজ্জিত করেছি, ঘনকাকৃতি বস্তু, ঘনক আয়তন ঘনক যা হবে হবে। যার এটা হলো আমাদের লেন্থ এল আর এই প্রস্থটা হচ্ছে বি। তো এই যে তরল পূর্ণ পাত্র, তরলটা এতদূর ভরা আছে, ওকে, এটা স্থির অবস্থায় আছে। তাহলে এই গভীরতা থেকে, তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ধরলাম এই গভীরতাটা হচ্ছে এইচ, উপরিতলটা আছে এইচ গভীরতায়। তো যেহেতু এটা স্থির, তাহলে এই দিক বরাবর কিন্তু আমাদের কোনো বল কাজ করছে না, এটাকে ছেড়ে দিয়েছি। কিন্তু এই দুটোর ক্ষেত্রে এটার গভীরতা যা, দেখো এই তলের ক্ষেত্রে এই যে পার্শ্বতল, এই পার্শ্বতলের এখানে যদি একটা পয়েন্ট ধরি, এইদিকে যতটা চাপ এদিকেও তত চাপ, এদিকে যত এদিকে, তাহলে এইদিকে এফেক্টিভ প্রেসার হলো 0, স্থির অবস্থায় আছে। তাহলে যদি আমাদের এই দুটো তল কল্পনা করি, আমাদের 1 নম্বর তল, এই নিচেরটা হলো 2 নম্বর তল। তাহলে 1 নম্বর তলের ক্ষেত্রে চাপ যদি বলি P1, তাহলে হলো H D G, কারণ এখানে মুক্ত পৃষ্ঠতে আমাদের বায়ুর চাপটাকে ধরছি না, ওকে। আর 2 নম্বর তলে খুব সহজ, চাপ হলো গভীরতা কত, H প্লাস L ইন্টু D ইন্টু G, ওকে। তাহলে দুটো তলে, একটা হলো 1 নম্বর তল আর 2 নম্বর তলে আমরা পেয়ে গেছি। তাহলে অতএব P অ্যাভারেজ গড় মান কত, P1 প্লাস P2/2, গড় চাপ তাহলে কত হচ্ছে H প্লাস L/2 ইন্টু DG। অতএব গড় ঘাত কত, F লিখলাম, ঘাতকে আমরা F দিয়ে লিখি। ঘাত মানে চাপ ইন্টু ক্ষেত্রফল, P অ্যাভারেজ ইন্টু এরিয়া। P অ্যাভারেজটা কত পেয়েছি, H প্লাস L/2 ইন্টু D ইন্টু G। এরিয়া কত, এটাকে একটা কিছু ধরে নিলাম, এটা ধরলাম L, এটা বললাম A, এই সাইডটা, তাহলে হলো এরিয়াটা হলো A ইন্টু B। তাহলে আমাদের গড় ঘাত এবং গড় চাপ, তাহলে গড় চাপ পেয়ে গেলাম আর গড় ঘাত তাহলে হলো H প্লাস L/2 ইন্টু DG ইন্টু এরিয়া AB, ওকে। তাহলে এটা হলো গড় পার্শ্ব ঘাত। কিন্তু নেট বল বের হলো না, নেট বলটা কিন্তু আলাদা, লব্ধি বল যদি বলতাম তখন কিন্তু আলাদা হবে। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের যেটা গড় পার্শ্ব চাপ
এবং পার্শ্বঘাত ব্যাপারটা আমরা বুঝে গেছি। আশা করি ছবিটা না বোঝার কিছু নেই, খুবই সহজভাবেই দেখানো হয়েছে ছবিতে। এরপর আমরা কতগুলো জিনিস করব। লিফটের ভেতর তরলপূর্ণ পাত্রের গতি, উল্লম্ব গতি, অনুভূমিক গতি, সেই ক্ষেত্রে কি হয় সেটা আমাদের একটু দেখে নিতে হবে। তরলপূর্ণ পাত্রের, এটা ইম্পর্টেন্ট খুব, উল্লম্ব ও অনুভূমিক ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে। তাহলে কি ঘটে? ভার্টিক্যাল মোশন এন্ড হরাইজন্টাল মোশন উইথ অ্যাক্সেলারেশন। তো তরলপূর্ণ পাত্রে লিফট করে নিয়ে গেল, লিফট, এর ভেতরে একটা তরলপূর্ণ পাত্র আছে। তার ভেতরে এইচ গভীরতায় চাপ নির্ণয় করব। এইচ, তাহলে চাপ মানে হচ্ছে এইচ ডিজি, গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তো আমরা জানি যখন কোন একটা লিফট সমবেগে বা স্থির অবস্থায় থাকে তার উপর কোনো অলিক বল কাজ করে না, যেটা আমরা নিউটন লস অফ মোশনে পড়েছি, তাই তো? তো এবার যদি লিফটটা এ ত্বরণে ওঠে, ওপর দিকে যায়, তাহলে অলিক বল কাজ করে নিচের দিকে। আর লিফট যদি নিচে নামে এ ত্বরণে, তাহলে সেক্ষেত্রে অলিক বলটা কাজ করে উপরের দিকে, কারণ সিস্টেমের ত্বরণ যেদিকে, সিস্টেমটা হলো লিফট, তাহলে অবজেক্টের যে অলিক বল বা সিউটো ফোর্সের ত্বরণ উপরের দিকে, তাহলে লিফট। এ ত্বরণে উপরে উঠলে তাহলে এখানে যে তরল স্তম্ভ আমরা কল্পনা করেছিলাম তার যে ওজন, এখানে যে এইচ গভীরতায় এখানে যে তরল স্তম্ভ বার করলাম, যার এখানে একটা এরিয়া ধরেছিলাম এ, তার যে ওজন কাজ করছিল সেটা কত ছিল? এ এইচ ডি জি। এবার যদি লিফট উপরে ওঠে তাহলে এইদিকে একটা অলিক বল কাজ করবে, তাহলে অলিক বল এদিকে একটা কাজ করবে, এটা হচ্ছে এমজি, এর যেটা এমজি। তাহলে অলিক বলটা তাহলে কত হবে? তাহলে টোটাল ফোর্স, নেট ফোর্স, মোট ঘাত এমজি যেমন হবে প্লাস এমএ, কারণ লিফট উঠছে এ ত্বরণে, তার মানে এ এইচ ডি ইন্টু জি প্লাস এ, এমটা হলো এ এইচ ডি, এমটা তো পাল্টাচ্ছে না, তাহলে নেট ঘাত, নেট থ্রাস্ট এ এইচ ডি জি প্লাস এ। তাহলে প্রেসার কত হবে? এইচ ডি জি প্লাস এ, কারণ এরিয়া দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এ ত্বরণে যদি উপরে ওঠে তাহলে এইচ গভীরতায়, তরলপূর্ণ পাত্রের এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপের মান হয় কত? এইচ ডি জি প্লাস এ। আবার এ ত্বরণে নামলে, লিফট যদি এ ত্বরণে নামে, সেক্ষেত্রে অলিক বলটা উপরে কাজ করবে, সেক্ষেত্রে নেট বলটা হবে এমজি মাইনাস এম। লিফট যদি ত্বরণ যদি নিচে হয় তাহলে অলিক বল উপরের দিকে, তাহলে এমজি নিচে, এমজি নিচের দিকে, এম এটা উপরের দিকে, তাহলে এমজি মাইনাস এম এ, তাহলে হলো এ এইচ ডি জি মাইনাস এ। তাহলে সেক্ষেত্রে প্রেসার কত হবে? এরিয়া দিয়ে, এটা এ ক্ষেত্রফলে চাপ বল,
তাহলে একক ক্ষেত্রফলে কত এইচ ডি জি মাইনাস। তাহলে এই দুটো খেয়াল রাখবো। ত্বরণযুক্ত লিফট উল্লম্ব গতি, আমরা বললাম এটা উল্লম্ব গতি, এটা উল্লম্ব। তাহলে এ ত্বরণে উঠলে কি হয়, এ ত্বরণে নামলে কি হয়। এবার আমরা পড়ব হরাইজন্টাল মোশন, অনুভূমিক গতি। ঠিক করে তোমরা লিখে নেবে, ছবিটা ক্লিয়ার? গুড। তো অনুভূমিক গতিটা এবার দেখি। একটা তরলপূর্ণ পাত্র স্থির অবস্থায় আছে, এটাকে এদিকে একটা বল প্রয়োগ করা হয়। তার জন্য এটা এ ত্বরণে গতিশীল। তাহলে অলিক বলটা উল্টো দিকে, তার ফলে কি দেখা যাবে, এই দিকে তরল কিছুটা উপরে উঠে গেছে, হঠাৎ করে ঠেললে, এরকম করে ঠেলে দিলে দেখবে এইদিকে তরলটা এরকম কাত হয়ে গেছে, মানে এদিকে অলিক বল, তাহলে অলিক বলের জন্য এদিকে কিছুটা উঠে যাবে। তো অনুভূমিকের সঙ্গে এটা প্রাথমিক অবস্থা ছিল, তো যেই বল প্রয়োগ করবো সেই কিন্তু একটুখানি এই দিকটা কমে গিয়ে এরকম ছিল। তাহলে নিচে ছবিটা আঁকি, এখন কেমন হয়ে গেছে জিনিসটা, এরকম হয়ে গেছে। যখন এ তার হঠাৎ করে বল প্রয়োগ করবো, এইদিকে তরল কিছুটা সাময়িকভাবে উঠে গেছে, তাহলে ধরলাম অনুভূমিকের সঙ্গে কোণ করলো থিটা। তো আমাদের থিটার মানটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা কি করলাম, এর ভেতরে একটা তল কল্পনা করি। তো দেখো এবার যেহেতু এখানে একটা বল কাজ করছে, এদিকে একটা লব্ধি বল থাকবে, এখানে তলে একটা কাল্পনিক সিলিন্ড্রিক্যাল পার্ট কল্পনা করছি, এদিকে একটা তল, আর লব্ধি বলটা কিন্তু আগে এই বরাবর ছিল না। তরল স্তম্ভ কল্পনা করলাম, যার দৈর্ঘ্য ধরলাম এল, এই পয়েন্টের আর এই পয়েন্টের দুটো ডেপথ আলাদা হয়ে গেছে, এটা হলো h1, এইটা h2। ওকে, তাহলে এই যে আমরা সিলিন্ড্রিক্যাল পার্টটা ধরে নিয়েছি, যার এই যে তলটা, যার এদিকের হাইটটা হলো h2, এদিকের হাইট h1, আর লেন্থ এল, এরিয়াটা ধরলাম এ, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এইচ তলে কত বল কাজ করছে, F1, ঘাত কত, এদিকে F1, এদিকে কত ঘাত কাজ করছে, F2। তাহলে F1টা কত হবে, হাইট কত, h1, তাহলে h1 d g ইনটু a, ঘাতের সূত্র কি, h dg। বাঁ দিকের যে তল সেখানে কাজ করছে h1 ঘাত এত, এটাতে কত, h2 dg ইনটু a। ওকে, নেট বলটা কত বল প্রয়োগ করছি, f, তার মানে নেট বল প্রয়োগ করছি f, তার মানে f সমান কোনটা বড়, f1টা বড়, f1 মাইনাস f2। তাহলে f1 হচ্ছে ma, a ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে ma সমান h1 মাইনাস h2 dga। ওকে, এবার m কত, এটার ভর কত, এরিয়া ধরেছি l, সরি দৈর্ঘ্য ধরেছি l, ক্ষেত্রফল a আর ঘনত্ব d, তাহলে এখানে লিখতে পারি a l d ইনটু a সমান h1 মাইনাস h2 ইনটু dga। ক্লিয়ার? তাহলে
A চলে এলো H1 minus H2 by L AD কেটে গেছে ইনটু G। একটা সূত্র পেলাম, দুটো সাইডের হাইট ডিফারেন্স বাই লেন্থ ইনটু G। তো এবার দেখি এখানে যদি একটা প্যারালাল টেনে নিই তাহলে এই কোণটা থিটা, তো এইটুকুনি কত, এই পুরোটা হলো H1, তোমরা ছবিটা ফলো করবে, এইটুকুনি H2, তাহলে এইটা হলো এই যে ত্রিভুজটা আমরা পেলাম, এখানে যে ত্রিভুজ পেলাম এটা থিটা, এইটুকুনি L, আর এই হাইটটা কত H1 minus H2, তাহলে tan থিটা কত, ছবি থেকে tan থিটা চলে আসছে H1 minus H2 by L। ওকে, হাইট ডিফারেন্সটা কত, এই যে প্যারালাল টেনেছি তাহলে এইটুকুনি L, ছবিটা ক্লিয়ার আসছে, পুরোটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে, বা তাহলে এই যে হাইট ডিফারেন্সটা আসছে দেখো এখান থেকে আমার আঙুল, আমি যতটা জায়গা সেটা, তাহলে সেটা কিন্তু H1 minus H2, কারণ টোটালটা হলো এটা H1, এইদিকে H2, তাহলে ডিফারেন্সটা হচ্ছে H1 minus H2, আর ভূমিটা হচ্ছে L, তাহলে tan থিটা সমান H1 minus H2, তার মানে এখানে যদি বসে দিই তাহলে A সমান tan থিটা ইনটু G, তাহলে tan থিটা সমান A বাই G। তাহলে থিটা কত কোণে ইনক্লাইন্ড হবে, tan ইনভার্স A বাই G। এই সূত্র কিন্তু আমরা জানি, কোথায় পেয়েছিলাম, কোন একটা অবজেক্ট ঝুলে আছে, এবার হঠাৎ করে যদি ত্বরণ সৃষ্টি হয়, এদিকে ত্বরণ সৃষ্টি হয়, সিস্টেম যায়, তাহলে এটা এইদিকে বেঁকে যায়, কত কোণে বেঁকে যায়, A ইকুয়ালস টু tan থিটা ইনটু G, বা tan থিটা সমান G বাই A, বা tan ইনভার্স G বাই A বলছি, tan ইনভার্স A বাই G। তাহলে এটাই হচ্ছে উল্লম্বের সঙ্গে কত কোণে, অনুভূমিকের সঙ্গে কত কোণে তরলটা ইনক্লাইন্ড হয়ে যাবে। এদিকে ধাক্কা মারলে, এরকম করে হঠাৎ করে ধাক্কা মারলে, তোমরা গ্লাসে জল রেখে বা কোনো বোতলে জল রেখে একটু ধাক্কা মেরে দেখবে একদিকে উঁচু হয়ে গেছে, কত কোণে উঁচু হবে সেটা নির্ভর করছে ত্বরণের ওপর আর অভিকর্ষজ ত্বরণের ওপর, দ্যাট ইজ tan ইনভার্স A বাই G। ওকে, তো আজকে উদস্থিতিবিদ্যার যে বিষয়গুলো যে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ, অনেকটা পড়ে ফেলেছি। এরপর আমাদের বাকি থাকলো আর্কিমিডিসের নীতি আর পাস্কালের সূত্র, এবং সেই জায়গা থেকে বিশদে আলোচনা। এখনো যদি কিছু বাকি থাকে, এখন আছে ইউনল, আছে ইউনলের কিছু অঙ্ক, সেটা আমি অঙ্কে শেখাবো লাস্টে, এগুলো করে নিয়ে। তো তোমরা আশা করি ভালো লাগবে, ভালো করে দেখবে, ভালো করে জিনিসটা বুঝে নিয়ে লিখবে, আর কথাগুলো শুনবে, যে কথাগুলো লিখে নিতে বলেছি, মাঝে মাঝে যে কথাগুলো বলেছি ওগুলো কিন্তু নোট ডাউন করে নেবে অবশ্যই, আমি কিন্তু সব কথা বোর্ডে লিখি না। ওকে, তো যাই হোক, আজকে আলোচনা এখানে শেষ করছি। তোমরা ক্লাস 11 ইউনিট 7 এর সেকেন্ড চ্যাপ্টার উদস্থিতিবিদ্যা আজকে শুরু করলাম। নেক্সট দিন আমরা অবশিষ্ট অংশ নিয়ে ফিরে আসবো, এবং গাণিতিক সমস্যা যে কোনো আলোচনা করিনি, ইচ্ছে করে থিওরি পোর্শনটা করালাম। তো নেক্সট দিন আমরা কিছু থিওরি করার পর যদি সময় পাই কিছু অঙ্ক করবো, নাহলে পরবর্তী দিন তারপরের দিন অঙ্ক করাবো, অবশ্যই করাবো। তোমরা দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো এবং সুন্দরভাবে লিখে নিয়ে পড়তে থাকো, তাহলেই হবে। থিওরি পোর্শনটা আমি যা করাচ্ছি যথেষ্ট না, এর বাইরে কোনো থিওরি পোর্শন লাগবে না, যা করে দিচ্ছি তাতেই যথেষ্ট। ওকে, তো এগুলো ভালো করে দেখো, এগুলো করার পর আমরা কিছু ভালো ভালো প্রবলেম করব, সুন্দর সুন্দর, যেগুলো তোমাদের JEE মেন নিটেও লাগে, বোর্ড এক্সামেও লাগে, সব কিছু। এখানে অনেক কিছু শেখার আছে, দেখতে থাকো, শিখতে থাকো, আর ভালো করে পড়তে থাকো। টার্গেট আমাদের স্কুল খুলবে কিনা জানি না, কিন্তু আমাদের তো পড়তে হবে, বোর্ড এক্সাম হবেই। তাই সবচেয়ে বড় কথা, যারা প্রস্তুতি নিচ্ছে JEE মেন নিটের জন্য, তাদের থিওরিটা ভালো করে আগে বুঝতে হবে, না বুঝলে কিন্তু কিছু নিউমেরিক্যাল পারবে না। আগে থিওরি বেসটাকে তোমাকে স্ট্রং করতে হবে, থিওরি বেস যাতে স্ট্রং থাকবে সেই ভালো প্রবলেম করতে পারবে। ওকে, তো তার জন্য ভালো করে বুঝে নাও এবং দেখতে থাকো। আজকে বলেই শেষ করছি, আবার সামনের দিন পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো। আজকে এই অবধি থাকলো, তোমরা ভালো করে সবাই কিন্তু করে নেবে, এই বলে শেষ করো।